এখানে কত আপেল হয়ে রয়েছে, একদম ফ্রেশ গাছে হয়ে রয়েছে। এই চাটা 5 মিনিটে ঠান্ডা হয়ে যাবে, এখানে যা ঠান্ডা। হঠাৎ বাইক চলতে চলতে লো হয়ে গেছে টেম্পারেচার। আমার বাইকের সিট হাইট হচ্ছে, এই বাইকটার সিট হাইট অনেকটাই কম, অনেকটাই। দেখো আমরা বাজেটের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি। চুলে রং করার গ্লাভস। কোন আঙুল কোথায় ঢুকছে কিছু ঠাওর করতে পারছি না, হাতে একদম জমে গেছে। বেস লেয়ার অবধি ভিজে গেছে সব, আরে বেস লেয়ারের ভেতরেও বেসেও ভিজে গেছে পুরো কাদা। আর এই কাদা কিন্তু আমার গায়েতেও রয়েছে জেসি। লরিটা হালকা চাপলো বলে, নালে একটা আয়না উড়ে যেত। আমার 242 টাকা উড়িয়ে দিচ্ছে আরেকটু হলে। মানে এর চেয়ে চড়াই বেশি আমাদের নর্থ বেঙ্গলের রাস্তা। হাতের অবস্থা এরকম, হ্যান্ডেল পুরো এরকম করছে। রিস্কি হয়ে গেছে গাড়িটা। ওয়েলকাম ইউ টু দ্য হাইয়েস্ট পাস অফ লে শ্রীনগর ন্যাশনাল হাইওয়ে, ফতুল্লা। গুড মর্নিং ফ্রম কার্গিল। এর আগের ব্লগগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে জানবে আমরা কলকাতা থেকে শুরু করে বেরিয়েছিলাম লের উদ্দেশ্যে। আর আজ হচ্ছে আমাদের ভাই কত নাম্বার দিন? 6 নাম্বার দিন। আসলে কি বলতো, বাড়ি থেকে বেরোনোর পর থেকে না এই কন্টিনিউ রাইড চলতে থাকে, তারপর কি আমরা ভুলে যাই যে আজকে কি বার, কোন দিন, কত তারিখ, এই সমস্তগুলো। যাই হোক, ঘড়িতে এখন বাজে হচ্ছে সকাল, এই যে দেখো 7টা বাজে। আমরা হয়ে গেল প্রায় 1 ঘন্টার ওপর ঘুম থেকে উঠে পড়েছি, মোটামুটি একটা রেডি হয়েছি। কার্গিলে হালকা পাতলা বৃষ্টি হয়েছে রাত্রিবেলা, মানে ছিটে ফোটা বৃষ্টি, আর সেই বৃষ্টিতে বেশ ঠান্ডা হয়ে গেছে। কালকে যখন আমরা এখানে ঢুকছিলাম তখন দেখলাম যে ওয়েদার একটু গরম গরম, এত রাস্তা চলে এলাম, পাহাড়ের উপর উঠে পড়লাম, তারপরেও গরম লাগছে কি ভাই, কিন্তু এখন বেশ ঠান্ডা লাগছে। চলো তোমাদেরকে বাইরের ভিউটা দেখাই। এই হচ্ছে হোটেলের বাইরের ভিউ, সুরু রিভার বয়ে যাচ্ছে ভয়ঙ্কর একটা স্রোত নিয়ে। আর হোটেলের ঠিক সামনেই যে উঠোনটা রয়েছে সেখানে আমাদের বাইকগুলো রেখেছিলাম, ওই যে আমাদের 3 জনের বাইক। রাত্রিবেলা একটু বৃষ্টি হয়েছে, আর সেই বৃষ্টিতে না ঠান্ডাটা বেড়ে গেছে। এখন মনে হচ্ছে রেইনকোটটা হাতের কাছে রাখতে হবে, কারণ বাই চান্স যদি বৃষ্টি হয় আবারও, তাহলে রেইনকোটটাই কাজে দেবে। আর আমাদের ঘরের অবস্থা খানিকটা এরকম, এদিকেও অগোছালো, ওদিকে কিছু রয়েছে, এখানে ব্যাগ খোলা রয়েছে, এখানে রাইডিং গিয়ার্স রয়েছে, ওখানে ঝুলছে। তো এই সমস্তগুলোকে আমরা গুছিয়ে নিয়ে আজকে আমাদের একটা মেন কাজ রয়েছে, সেটা হচ্ছে এর আগের ব্লগেও তোমাদেরকে দেখিয়েছিলাম, এই যে নাট বোল্টটা এটা খুলে গেছে, আর এর আপার পার্টটা হারিয়ে গেছে, মানে কোথায় পড়ে গেছে জানি না। তো কোনো হার্ডওয়্যার্সের দোকান থেকে গিয়ে এই জিনিসটাকে জোগাড় করতে হবে, করে নিয়ে তারপর আমরা এগোতে পারবো, নাহলে টপ বক্স না এটা পুরো লাফিয়ে ভেঙে যাবে, টপ র্যাক। এই সমস্তগুলো একটু জোগাড় যন্ত্র করি, জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে তারপর বেরোই। বাজে হচ্ছে এখন 8:10। বাইরের ওয়েদার খুবই খারাপ, হালকা হালকা বৃষ্টিও পড়ছে। আমাদের বাইকগুলো প্রায় ভিজেই গেছে, আর এই ভিজে বাইকের ওপরেই আমরা লাগেজ সেট আপ করে নিয়েছি। রেডি প্রায় হয়েই গেছি। এরপর রেনকোটটা পরে নেবো, কারণ বুঝতেই পারছো রাইডিং জ্যাকেটগুলো যদি এখন ভেজে, যদি জল পড়ে, এই যা জজিলার ধুলো, শ্রীনগরের ধুলো যা কিছু রয়েছে সবটা কাদা হয়ে যাবে। তো সেই রিস্ক আমরা নেবো না। রেনকোট, রেন প্যান্ট সব কিছু পরে নিয়ে তারপর এখান থেকে এগোবো। সবার আগে আমাদেরকে পেট্রোল ভরাতে হবে। এখান থেকে আমাদেরকে ব্যাকে যেতে হবে 2 কিলোমিটার। ওখানে পাশাপাশি 2খানা পেট্রোল পাম্প রয়েছে, কালকে আসার সময় দেখে নিয়েছি। আর যদি বৃষ্টি হয় তাহলে জানি না মোটো ব্লগে কি হবে না হবে। চলো আর দেরি করবো না, রেনকোটটা পরে বেরোই। তো আমরাও রেডি হয়ে গেছি, আমাদের বাইকও রেডি হয়ে গেছে। বাইকটাকে একটুখানি কোল্ড স্টার্ট করে নিয়ে তারপর আমরা বেরোই। আর যদি বৃষ্টি হয় তাহলে আমি রিস্ক নেবো না, গোপ্রো ব্যাগে ঢুকিয়ে দেবো। কারণ তোমরা এর আগে যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে জানবে যে আমাদের কি নাজেহাল হতে হয়েছিল লাস্টবার যখন আমরা ফিরছিলাম ঝাড়খণ্ড থেকে। রেন কভার সব ভিজে গেছে। এগুলো আসলে কালকে রাত্রিবেলা এখানেই রেখে দিয়েছিলাম, বুঝতে পারিনি যে এরকম বৃষ্টি শুরু হয়ে যাবে। অবস্থা যা দেখছি মনে হয় না এখন বৃষ্টি কমবে, তো রিস্ক নেবো না। গোপ্রোটাকে ব্যাগে ঢুকিয়ে নিয়ে তারপর এখান থেকে বেরোই। ফার্স্ট আমরা যাবো হচ্ছে ফুয়েল আপ করাতে। ফুয়েল আপ করিয়ে নিয়ে আমরা যাবো হচ্ছে লামায়ুরু মনেস্ট্রি পড়বে, ম্যাগনেটিক হিল পড়বে, এই সমস্তগুলো দেখবো। আর পুরোটাই রেন কভার দিয়ে ঢেকে নিয়েছি জুতো পর্যন্ত, তো জলে ভেজার কোনো ব্যাপার নেই আশা করছি। বাদ বাকি যা হবে দেখা যাবে। চলো, এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, যেখান দিয়ে আমরা প্রত্যেকে ফুয়েল আপ করে নিয়েছি। আর এই এত তামঝাম করে টয়লেটে যাওয়া যে কি কষ্টকর, মানে কি বলি তোমাদেরকে, পুরো পা পি ঢাকা রয়েছে। বেরিয়ে যাই, আগে গিয়ে হয়তো বৃষ্টি কমে যাবে। যতক্ষণ না বৃষ্টি কমছে ততক্ষণ গোপ্রো লাগাচ্ছি না, কারণ বাই চান্স গোপ্রো যদি খারাপ হয়ে যায় তাহলে আরও বেশি মুশকিল হয়ে যাবে, তখন পুরো ট্রিপ বরবাদ হয়ে যাবে। আমরা একটা ব্যাকে এসেছিলাম, এবার আমরা এই রাস্তা বরাবর এদিকে যাব, যেখানে গিয়ে বৃষ্টি কমবে সেখানে গিয়ে আবার গোপ্রো লাগাবো।
কার্গিল থেকে আমরা এসেছি মোটামুটি 17 কিলোমিটার মতন। আর এই 17 কিলোমিটার আসার পর আমরা দাঁড়িয়েছি একটা চায়ের দোকান দেখে। এখানে বাইক আমাদের ভিজছে, বৃষ্টি যা হচ্ছে দেখে তো মনে হচ্ছে লে পর্যন্ত এরকমই চলবে। একটা রক্ষে কি রাস্তা ভালো। আর এই যে আমাদের চা। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমরা এখান থেকে কিনলাম এই চিঙ্কি পিঙ্কি কালারের একটা গ্লাভস, যেটা আমরা বর্ষার মধ্যে পরবো, কারণ আমাদের কাছে যে গ্লাভসগুলো রয়েছে ওগুলো ওয়াটারপ্রুফ নয়। তো ওয়াটারপ্রুফ গ্লাভস না থাকলে এটা ইউজ করতে পারো। 100 টাকা নিল আমাদের। আমি একটা নিয়েছি, পছন্দ একটা নিয়েছে। বেশি দিবা একদম, যাদের বাজেট কম তাদের জন্য বেশি দিবা, ঠান্ডাও আটকাবে বৃষ্টিও আটকাবে। না যেটা বলছিলাম, এই যে 800 টাকার শু কভার 8000 টাকা জুতোর চেয়ে তো ভালো। দাদাও পড়েছে, দেখো কোনো প্রবলেম নেই, বাজেটে বেশ ভালো কাজ করছে। আর সাফল আর ডাব্বা তো রয়েছে। তো যতটা পারা যায় বাজেট মেনটেন করার চেষ্টা করা হচ্ছে। আর ওদিকে প্রেসারে সিটি পড়ে গেছে। তো চলো চাটা খাই, খেয়ে নিয়ে এগোই। লাদাখের প্রতিটা বাঁক যতটা সুন্দর ও রোমাঞ্চকর, তার চেয়েও বেশি ভয়ঙ্কর এই বৃষ্টি ভেজা পাহাড়ি রাস্তা। সমুদ্রপৃষ্ঠ থেকে 4000 মিটারের উচ্চতায় এই বৃষ্টি আমাদের যা অবস্থা করেছিল তা ভাষায় বোঝানো বড়ই কঠিন। এখন 4-5 বার ফুঁ দেবে, দিয়ে আস্তে করে একটা হালকা চুমুক দেবে, দিয়ে বলো কেমন। নোনতা নোনতা অ্যালটিটিউডের জন্য এই জিনিসটা ঠিক আছে। খুব দরকার এখানে। ঠান্ডা বাইরে এই চাটা 5 মিনিটে ঠান্ডা হয়ে যাবে। এখানে যা ঠান্ডা, ওটা ঠিক। ইঞ্জিনে হাত রাখছি, গরমই পড়ে যাচ্ছে না, ইঞ্জিনে হাত রেখে দিচ্ছি, কোনো অসুবিধা ওর থেকে আমি বলছি। আমার বাইকে নটবন্দার বাইকেও আছে, ইগনিশন চাবি ঘোরালে ওখানে একটা জায়গায় দেখায় ইঞ্জিন অয়েল টেম্পারেচার দেখায়, ঠিক আছে? ইঞ্জিন অয়েল টেম্পারেচারটা শুরুতে লোই থাকে, তুমি 2-5 মিনিট বাইক চালাবে ওটা গরম হয়ে যায়। এবার আজ অবধি কোনোদিন আমার বাইক চালানোর সময় ওই টেম্পারেচার যখন রাইজ হয়ে যায় তখন ওখানে ওকে দেখায়, ঠিক আছে? এখানে আমি হঠাৎ দেখি বাইক চলতে চলতে লো হয়ে গেছে টেম্পারেচার। মানে এতটাই ঠান্ডা, প্রচুর ঠান্ডা। বৃষ্টি পড়ছে বলে হাওয়া দিচ্ছে, ওর জন্য ঠান্ডাটা আরো বেশি। কিন্তু হাওয়ার জন্য বৃষ্টি যে ছাঁটের মতো বইছে না, ওইটা সাংঘাতিক। আজকে মোটো ব্লগ করতে পারছি না, একটু কষ্ট তো হচ্ছে। এবার দেখো বাই চান্স যদি গোপ্রোটা খারাপ হয়ে যায় বৃষ্টিতে ভিজে, না হতেই পারে, এর আগে আমি ভুক্তভোগী। 1 মাসের মধ্যে আমার একটা গোপ্রো গেছে, তো সেই জন্যে ওই রিস্কটা আর নিচ্ছি না। ওয়েদার তো একটা না একটা সময় ভালো হয়ে যাবে, মোটো ব্লগ তখন গিয়ে নিশ্চয়ই হবে। এরকম একটা ভিউ, তার মধ্যে এরকম হেলমেট রেখে বাইক স্ট্যান্ড করে দাঁড়িয়ে চা কফি খাওয়ার মজাটা কিন্তু আলাদাই। হাত পাত না পুরো কাঁপছে, কোনো গ্লাভস কোনো কাজে দিচ্ছে না। আমি একটু আগে দাঁড়িয়েছিলাম, আমরা একটা কি যেন ছিল ওখানে, একটা পাস টাইপের ছিল না, আমরা পার করলাম নামিকালা পাসের সামনে দাঁড়িয়েছিলাম আমরা, ওখানে দাঁড়িয়ে গ্লাভস বার করলাম ব্যাগ থেকে, একদম হাতরে ভেতরে ব্যাগ থেকে 25-30। আচ্ছা একটা জিনিস ঠিক করে নিয়েছি, পরের বার আসলে উইন্টার গ্লাভস নিয়ে আসবো, নাহলে না এই ওয়ার্মার দিয়ে আর নর্মাল গ্লাভস দিয়ে, প্লাস্টিকের বাসন মাজার গ্লাভস দিয়ে কাজ হচ্ছে না। কখনো চড়াই আবার কখনো উতরাইতে মোড়া এই পথ। রাস্তা যেহেতু ভালো তাই আমাদের খুব একটা অসুবিধা হয়নি, কিন্তু সমস্যাটা হলো এই নাছোড়বান্দা বৃষ্টি, যা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের রেনকোট খোলার কোনো অবকাশই দেয়নি। এখন আমরা রয়েছি ফটুলা পাস থেকে একটুখানি আগে, মানে আমরা যে জায়গাটায় রয়েছি এখন, এটা থেকে ফটুলা পাস হচ্ছে কতটা, 5-6 কিলোমিটার হবে, খুব বেশি না। আর এতক্ষণ পর্যন্ত গোপ্রোটা ব্যাগের মধ্যে, মানে টপ বক্সের মধ্যেই ভরা ছিল, তো সেই জন্য তোমাদেরকে রাস্তার কোনো ফুটেজ দেখাতে পারিনি। জায়গায় জায়গায় যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে ফোন দিয়ে টুকটাক কিছু ব্লগ বানিয়েছিলাম, সেগুলি তোমাদের কাছে এখন দেখিয়েছি। এইবার তোমাদেরকে মোটো ব্লগে বাইরেটা দেখাচ্ছি। আর একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছে, আমার বাইকের টায়ার প্রেশার আমি কমিয়েছিলাম যখন আমরা পাহাড়ে ওঠা শুরু করেছি জম্মুর পর থেকে, তখন প্রেশারটা কমিয়েছিলাম, বাট এখন এতটাই কমে গেছে যে পুরো বাইকটা একদম ববলিং করছে। তো সেই জন্যে লাস্ট 5 কিলোমিটার ধরে আমি আকাশের বাইকটা চালাচ্ছি, ও হাততালি দিচ্ছে সেই আনন্দে, আর আকাশ আমার বাইকটা চালাচ্ছে। তো এইভাবে অল্টার্ন করে আমরা এগোচ্ছি। আর এরপরও বাকি রাস্তাটা দেখি, সেগুলো আমি আকাশের বাইকটাই চালাবো, তোমাদের একটা নতুন পিওভি দেবো, নতুন অ্যাডভেঞ্চার 250। আর হাত পুরো ঠান্ডা হয়ে গেছিলো,
আমরা এখানে দাঁড়িয়ে একটুখানি চাটা খেলাম, খেয়ে নিয়ে আবার এখান থেকে এগোবো। ওদেরকে বাইরেটা দেখাই, দাঁড়াও। এই দেখো বাইরের ভিউ খানিকটা এরকম। রাস্তা মোটামুটি ভালো রয়েছে, রাস্তা খুব একটা খারাপ নয়। আর আমাদের 3টে বাইক এইভাবে রাখা রয়েছে 3টে জায়গায়। ব্যাপারটা হচ্ছে রিস্ক নিইনি যে গোপ্রো বার করে ব্লগ বানাবো, সেই জন্য এতক্ষণ ধরে মোটো ব্লগিং করিনি, কারণ একটু রিস্কি লাগছিল, বৃষ্টিটা একটু বেশি ছিল। এখানে দেখছি বৃষ্টি অতটাও হচ্ছে না। আর পাহাড়ের বৃষ্টি যদি আমাদের কলকাতার মতন ঝরঝরিয়ে হয় না, হালকা ফুলকা চিলিতে বৃষ্টি পড়েই যায়, কন্টিনিউ হয়ে যায়। তো আমার গ্লাস ভিজিয়ে যাবে তো, ওরা প্লাস্টিকের গ্লাভস বার করেছে। কি বলে নেল এক্সটেনশন, এটা একটু হালকা নামো। নামছে না, মালগুলো যাচ্ছে না, খুলছে না। এটা শাটাই থাকে। দেখো আমরা বাজেটের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি, চুলে রং করার গ্লাভস। এটা তোমার এই মেডিকেল গ্লাভস। আমার বাবা চুলে রং করে ওই সমস্ত পরে। চুলে রং করাটা রাবারই, প্লাস্টিকের নয়। যাকে কোনো গ্লাভসই কাজ দিচ্ছে না, আমরা এইভাবে আমার কাছে রাখলেই সব ভিজে যাবে। যতটা পারা যায় জোগাড় চালিয়ে এগোচ্ছি। এই গ্লাভসটা পরে না গ্লাভসটা পরতে ইচ্ছা করছে না, ভিজে গেলে না। আর এটা ভিজে গেলে এটা জল সোপ করবে না, আরো বেশি ঠান্ডা লাগবে। ওটা একটা ব্যাপার। না, তুমি তো প্লাস্টিক পড়ে আছে ভেতরে, তোমার কমসে জল ঢুকবে না, হাওয়া ঢুকবে, কি ঢুকবে না। এই খালি এটা পুরো চালিও না, খুব রিস্ক। এটার পরে গ্রিপ পাবে না কিছু, তোমার এইগুলোতে হালকা গ্রিপ রয়েছে কিন্তু এতে কিছু নেই। বলছি করো না তুমি, তোমার ভিজে গেলে আমি দিচ্ছি তোমার গ্লাভস। না, ভিজে গেলে আরো ঠান্ডা বেশি লাগবে, সেটাই বলছি। জল সোপ করে থাকবে তো। এইটা দেখো হালকা গ্রিপ রয়েছে, এই যে করে যাও এখনো কিচ্ছু হবে না। আমি তো চালাচ্ছিলাম ভিজেটাই পরে, আমার সাথে ভিজে গেছে, কি করে যাবে? তোমার আরে ঠান্ডা লাগছে না? ভাবে ভেজে না তো। না গো, এটা এমনি নর্মাল। আমারটাও এই গ্লাভসই, এখানে খালি নাকেলটা আছে খালি তোমার মতো, ব্যাস। এই গ্লাভসই আমার, এটা পরে চালাচ্ছি, কিচ্ছু হবে না, রিস্ক নিও না। কোন আঙুল কোথায় ঢুকছে কিছু ঠাওর করতে পারছি না, হাতে একদম জমে গেছে। পিঙ্ক গ্লাভস, পিঙ্ক গ্লাভস, পিঙ্ক গ্লাভস, পিঙ্ক গ্লাভস। চলো তোমাদেরকে বাইকটা দেখাই, আমার বাইকের কি কন্ডিশন। ওয়েদারটা এরম হয়ে মাটি হয়ে গেছে, দেখো পুরো কাদা। আর এই কাদা কিন্তু আমার গায়েতেও রয়েছে, জেসি পুরো সামনে থেকে শুরু করে পেছন অবধি কাদা একদম ছয়লাপ হয়ে গেছে। অল দ্য বেস্ট, হ্যাপি জার্নি। ইয়া একটু কথা বললেই ভ্যাক ভ্যাক করে হাঁপ ছাড়ছি, কিছু খুঁজে পাচ্ছি না কেন। আরে প্যান্টটা খুলতে হবে, মানে রাইডিং প্যান্ট, রেন করে প্যান্টটা খোলো। একজনকে বলছি প্যান্টটা খুলে দাও আর নিজে ঢোকাচ্ছি ফোন। যাই হোক, আমার বাইকের দশা খানিকটা এইরকম, আর এই দশার জন্য দায়ী হচ্ছে একটা ট্রাক। হ্যালো, দে আর ফ্রম আসাম অ্যান্ড উই আর ফ্রম ওয়েস্ট বেঙ্গল। যে আপনারা একটু চেষ্টা করুন তাড়াতাড়ি যাওয়ার, কারণ 2 ঘন্টা এখানে যেতে তো লেট, বৃষ্টি বেড়ে গেলে অসুবিধা হবে, হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ চলো এখান থেকে আমরা বেরোবো, হ্যাঁ না ঢুকি ঢুকি রাখবে। দ্যাটস ইট, ওকে। শোনো তুমি এরকম করে ওঠো, এটা ধরো, একটু পাও তো। তোমার গায়ে পা লাগলো? ঠিক আছে, হ্যাঁ, ব্রাহ্মণ আমি ঘরের ছেলে নিজেও যা। না, আমি ব্রাহ্মণ, আমি রাজপুত। লাস্ট 5-6 কিলোমিটার মতন আমি এটাই চালিয়ে এসেছি। জয় বাবা লোকনাথ, ওং নম শিবায়, হর হর মহাদেব, জয় শ্রীরাম। সামনে রাস্তা দেখেছো, পুরো ঘুরে 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 উঠেছে পরে। আর সামনে গিয়ে আমরা পাবো হচ্ছে ফতুলা পাস। দাঁড়াও, আর্মি গাড়িটাকে চলে যাক, তারপর আমরা এগোবো। চলো। আমার বাইকটাতে কি হয়েছে, চাকার প্রেশারটা বড্ড বেশি কমে গেছে, যার জন্য এতটাই ববলিং করছে গাড়িটা, স্কিড করছে। তো আমার না ভীষণ নার্ভাস লাগছে। আকাশ বললো ওর খুব একটা প্রবলেম হচ্ছে না, এবার আমার হচ্ছে ওর হচ্ছে না, এর একটা কারণ রয়েছে। কারণটা আমার যেটা মনে হয়, ও বললো যে আকাশের ওয়েট হচ্ছে 85 কেজি আর আমার ওয়েট হচ্ছে 62 কেজি। তো 62 আর 85-এর মধ্যে যে ডিফারেন্সটা রয়েছে, সেই ডিফারেন্সটাতে গাড়িটা ও চালালে একটু স্টেবল থাকছে, আর আমি চালালে স্কিড করলে বা গাড়ি যখন এদিক ওদিক হয় তখন একটু তো প্রবলেম হয় না। তো সেই ব্যাপারটা আর কি।
বাকি চলো আমরা আর বেশি ওয়েট করব না, বেশি সময় নষ্ট করব না, ফাটাফাট এগোনোর চেষ্টা করব। কারণ যদি এখন অন্ধকার নেমে যায় তাড়াতাড়ি তাহলে প্রবলেম হয়ে যাবে। এখান থেকে লে এখনও বাকি রয়েছে 133 কিলোমিটার, 2 ঘন্টা 47 মিনিট। তারপর আমরা ফটুলাতে দাঁড়াবো এবং ওখানে গিয়ে ফটো তুলবো। ওই সমস্ত করতে অনেকটা সময় লেগে যাবে। আর আমরা আজকে গোটা রাস্তাটা এরকমই পেয়েছি। হ্যাঁ, মাঝখানে 2.5-3 কিলোমিটার মতন একটু খারাপ ছিল। খারাপ বলতে রাস্তায় ল্যান্ডস্লাইড টাইপের হয়ে রাস্তা পুরো স্ল্যাশি হয়ে গেছে, কাদা মাটি এতটাই বেশি ছিল যে বাইক আরও বেশি স্কিড করছিল। এই দেখো টিভিএস রেডার নিয়ে এসছে, হিমাচল প্রদেশের গাড়ি, HP। ফটুলা টানেল ওকে, সামনে রয়েছে, চলো ফটুলা পাস। আকাশের বাইকটা যেহেতু নতুন তো সেই জন্যে ওর ইঞ্জিনটা সেরকম বিশেষ খোলেনি এখনও, মানে সেকেন্ড গিয়ারে 39 উঠছে, আমার বাইকটাতে মোটামুটি 48 উঠে যায়। তো এই একটা ব্যাপার রয়েছে পাওয়ারের, বাকি ঠিক আছে। ফটুলা 5 কিলোমিটার এখান থেকে। গোপ্রোটা লাগিয়েছি ঠিকই, কিন্তু একটু রিস্কি লাগছে। তো ভাবলাম যে তোমাদেরকে একটুখানি দেখাই রাস্তার ভিউ, রাস্তার ফুটেজ কেমন কি লাগছে, আমরা কি কি এক্সপিরিয়েন্স করতে করতে এগিয়ে চলেছি। তবে হ্যাঁ, তাও বলবো মানালির দিকে জানি না, কারণ প্রথমবার তো লাদাখ যাচ্ছি। শ্রীনগর হয়ে যদি যাও তাহলে রাস্তা খুব একটা খারাপ নয়, ভালো মোটামুটি, মানে এর চেয়ে চড়াই বেশি আমাদের নর্থ বেঙ্গলের রাস্তা। এই যে হিমালয়ানটা গেল, এটা হচ্ছে দমনদিউর ডিডি। এই আমরা চলে এসেছি ফটুলা পাস। অনেকটা ক্লাইম্ব করেছি, অনেকটা। বাপ রে ভাই, এই সামনে রাস্তা খারাপ। ও ফাইনালি ফটুলা পাস। স্ট্রাগল সার্থক ভাই, ফটুলা এসে। welcomes you to the highest pass of Leh Srinagar National Highway. Fotula. We did it, bro. 0.5 on Pro 1 next on. গ্লাস পুরো নাও। No. চলো, তোমরা মোটামুটি ছবি নিয়ে নিয়েছি। আমাদের ছবিগুলো পরে কমেন্ট গুলো পাঠিয়ে। হ্যাঁ, এটা ভালো এসছে। লেখাগুলো আছে ওই সাইডে, এটা ভালো এসছে, থাম্বনেল ভালো আসছিল না। তো বৃষ্টি বাড়ছে আর রিস্ক নেবো না, ক্যামেরা আগে ব্যাগে ঢোকাই। চোখ মুখের অবস্থা খুবই খারাপ, চুল একদম চেপটে রয়েছে কারণ সমাত্র হেলমেট খুলেছি। আর হাত দেখো, এই যে হাত ব্রেনের মতন হয়ে গেছে। তো এটা দেখে বুঝতেই পারছো যে আমরা কীরকম অবস্থা থেকে এখন এসছি। এই দেখো, ফোকাস নিচ্ছে না, সি হাতের অবস্থা এরকম। কি আকাশ, হিসি হলো? তুমি কি হিসি করতে করতে একটা জিনিস দেখলে ওয়াশরুমের জানলা দিয়ে? আপেল হয়ে রয়েছে গাছে। আপেল দেখাবো তোমাদেরকে, তার আগে খেয়ে নিই। এখানে আমাদের খাবার চলে এসছে, এখানে আকাশ ফোন চার্জ দিয়ে দিয়েছে, দাদা খাওয়া শুরু করে শেষ হতে চললো। এ ভাই, বসার পর মনে হচ্ছে রেনকোট ঠিক মতন ঢাকতে পারেনি, সবকিছু ভিজে গেছে, সবকিছু ভিজে গেছে। সোলেসও ব্যর্থ, সব, আরে বেস লেয়ারের ভেতরেও বেসেও ভিজে গেছে, একদম ভেতর পর্যন্ত জল চলে গেছে, কিন্তু কিছু করার নেই বেসিক্যালি। এই রয়েছে ভাত, এখানে রয়েছে রাজমা ডাল, এখানে রয়েছে ভেজ মিক্সড সবজি, আর এখানে রয়েছে স্যালাড। চলো খাই, প্রচন্ড খিদে পেয়েছে সকাল থেকে। সেই আমরা কি খেয়েছিলাম সকালে? 4 বিস্কুট, 3 বার চা, 1 বার বিস্কুট, 4 বিস্কুট সার্ভিস দিয়ে গেছে এতক্ষণ পর্যন্ত। চলো আর বকতে পারছি না। নোনতা চাও খেয়েছিলাম আমরা, লাদাখ স্পেশাল নোনতা চা। এরকম পাহাড়ের ভিউ, তার সঙ্গে সঙ্গে বৃষ্টি, এখানে বন্ধু লোক, এখানে রাজমা চাউল, আর হচ্ছে আমি। লাদাখ আসা কিসের জন্য? এটার জন্য ভাই, ল্যান্ডস্লাইডটা দেখে আমার পেটে গেছিল। গোপ্রোটা লাগানো ছিল না, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। তো 95 কিলোমিটার দূরে রয়েছি আমরা লে থেকে, মোটামুটি হয়ে গেল প্রায় 50 কিলোমিটার পার করে গেছি আমরা ওই ল্যান্ডস্লাইডের পর থেকে। ভয়ঙ্কর ছিল। ও একটু আগে আমরা দাঁড়িয়েছিলাম চেক পয়েন্টে খালসিটে, ওখানে দাঁড়িয়ে আমরা আমাদের স্টিকার লাগালাম, সে সমস্ত কিছু করে এবার খাই, খেয়ে নিয়ে আবার এগোবো। ঠান্ডা লাগছে। খাওয়া দাওয়া সেরে তোমাদের একটা জিনিস দেখাতে এসেছি। এই দেখো,
এখানে কত আপেল হয়ে রয়েছে, একদম ফ্রেশ গাছে হয়ে রয়েছে। রাস্তার ওপরে গাছ এই ধারেই, তো অবভিয়াস ব্যাপার, হাতের কাছে একটাও নেই, যে কটা রয়েছে সবগুলোই দূরে দূরে। ওই যে সি প্রচুর হয়ে রয়েছে, ভেতরে ভেতরে প্রচুর। এখানে রয়েছে, এদিকে রয়েছে, ওই যে ওপরে দেখো কত আপেল। আমি যখন এর আগে কাশ্মীর এসেছিলাম তখন মাধ্যমিক দিয়েছি সবে, তখন ওই সিজনে আপেল গাছগুলো পুরো ন্যাড়া ছিল, মানে একটা টাইমে পাতা পুরো ঝরে যায়, তো তখন ওই অবস্থা আপেল গাছ দেখেছিলাম, এরকম টাইপের হয়ে থাকে, মানে ডালপালাগুলো ওপর দিকে সব হয়ে থাকে। আর এই প্রথমবার গাছে আপেল হয়ে থাকা অবস্থায় দেখলাম, বেশ ভালো। আর হাতের কাছে থাকলে একটা না একটা পারতাম। তো চলো, খাওয়া হয়ে গেছে, বৃষ্টি এখনও পড়ছে। আমরা বলেছিলাম চা দিতে, এখানে আমাদের গরম গরম চা এসে গেছে, চা খাবো, চা খেয়ে নিয়ে আবার এখান থেকে বেরোবো। তো আমরা রেডি, খাওয়া দাওয়া করে এবার বেরোই এখান থেকে। লেট ডিস্টেন্স বাকি আছে আর ওই কতটা হবে, 95। এইসব প্যান্ট ম্যান্ট পরে উইয়া, বাজে হচ্ছে এখন 6:10। এখন আলো রয়েছে, যদি মেঘলা ওয়েদার না হতো তাহলে হয়তো সূর্যও দেখা যেত, কিন্তু ব্যাড লাক অফ আস। আর এই যে ক্লাসিক 350 নিয়ে একজন আছে আমাদের সঙ্গে, ওই আঙ্কেল এসছেন হচ্ছে কেরালা থেকে, আর উনিও মানে সোলো ট্রাভেল করছেন আর কি বলতে পারো। তো সেই জন্যে ওনার সাথে কথা হলো, আমরা যেখানে হোটেল বুক করেছি উনিও ওখানেই রয়ে যাবেন। আর এখানে আমরা কথাবার্তা বলে জানতে পারলাম যে আগে রাস্তা এরকমই, আর কোনো চড়াই উতরাই সেরকম বিশেষ কিছু নেই, আছে অল্প, তার চেয়ে বেশি আমরা পার করে এসেছি অলরেডি। আর দেখা যাক, 1.5 ঘন্টা তো গুগল মাসি বলছে আমাদের পৌঁছাতে সময় লাগবে, কতক্ষণ কি লাগে না লাগে, লেটস সি। নাইস জিমনি, আই লাভ জিমনি। কেটিএমের এই র পাওয়ারটা হেভি লাগে। আজকে সেরকম বিশেষ মোটো ব্লগ করতে পারিনি, তোমাদেরকে দেখাতে পারিনি। একটু আগে যে বলছিলাম না তোমাদেরকে যে ল্যান্ডস্লাইডের ব্যাপারটা, তো এই ল্যান্ডস্লাইডের যে পার্টটা ছিল ওটা যদি তোমাদেরকে দেখাতে পারতাম তো সেরা আসতো, সেরা। মানে ভয়ে রীতিমতন আমার ফেটে গেছিলো। এইসব চড়াই উতরা, এগুলোকে চড়াই উতরাই বলে না, এগুলো হচ্ছে হামাগুড়ি দেওয়া রাস্তা। মানে ঠিক এইরকম জায়গা দিয়ে নামিয়েছি বাইকটা, সাংঘাতিক সাংঘাতিক। আর ওই জায়গাটা না পুরো ধস নেমেছে, মানে থ্যাঙ্কস টু বিআরও বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। আমরা যখন যাচ্ছি তার কিছুক্ষণ আগে একটা ইসুজু পার করছিল, মানে ওদিক থেকে রিটার্ন আসছিল, তো তারা আমাদেরকে বললো যে গাড়ি নেই জায়গা, রাস্তা বন্ধ है, लैंडस्लाइड हुआ है, वापस चलो, वहाँ से 20 किलोमीटर आगे जाके एक टर्निंग है, वहाँ से ऊपर से ले लो, এরকম সব বললো। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, আকাশ ততক্ষণ এগিয়ে গেছিলো, আকাশকে গিয়ে ডাকি যে পেছনে আসো, রাস্তা হয়তো বন্ধ। তারপর গিয়ে দেখলাম যে না, রাস্তা বন্ধ ছিল, তো 10 মিনিট হয়েছে খুলেছে। তো আমাদেরকে বলছে যে দাঁড়িয়েও না এখানে, ফটাফট এখান থেকে বেরিয়ে যাও, একদম দাঁড়াবে না কোনোভাবে। এবার সিচুয়েশানটা কেমন হয়েছে আমি তোমাদেরকে দেখাতে পারলে খুবই ভালো হতো, কিন্তু আমি বলছি, ব্যাখ্যা করছি গল্পটা কি ফেস করেছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। এক তো ল্যান্ডস্লাইড হয়েছে, এরকম ডান দিকে নদী দেখি পুরো বুঝে গেছে, মানে এতটাই ধস নেমেছে, রাস্তা শেষ। নতুন করে ওখানটা খুঁড়েছে ল্যান্ডস্লাইডের পার্টটাকে, খুঁড়ে ওখানে রাস্তা এক তো এরকম উঠেছে, উঠে এরম নেমেছে, প্রায় ওই 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, এরম ঢালু নিচের দিকে নেমেছে। আর তার উপরে ঠিক এইটুকুনি সরু জায়গা যেখান দিয়ে আমার বাইকের চাকাটা বার করেছি, এই বাইকটা চালাচ্ছিলাম তখন আমি। ফেটে তো হাতে চলে এসেছিলো প্রথমত, দ্বিতীয়ত যখন আমি এরমভাবে উঠে নামবো ঠিক সেই মুহূর্তে একটা লরি আসছে, এবার ওদিক থেকে ওই স্লোপটা উঠছে, ও রিটার্ন করছে আর লরি এসে গেছে বলে আমাকে ব্যাক করতে হলো। তারপর গিয়ে আমাকে ওই যে বিআরও যে দাদারা ছিল বললো যে মত রুক না, এক থ্রটেল মে পুরো আগে চলা জানা। আমি একটু এগিয়েছি, তারপরে দেখি আরও দুখানা পেট্রোল পাম্পের ওই যে লরিগুলো হয়, পেট্রোলের লরিগুলো, ওইগুলো আসছে। আমার তো মানে ভয়ও লাগছে, ওপর থেকে ঝুঝুর করে পাথর পড়ছে, এরকম একটা সিচুয়েশান। অগত্যা আর কিছু করার নেই, ফেঁসে তো গেছি, ওখান দিয়েই যেতে হবে, এগোনোরও রাস্তা নেই, পেছনেরও রাস্তা নেই। তো বাধ্য হয়ে আমি নামতে শুরু করলাম।
থ্যাংক গড টু কেটিএম, বন্ধও হয়নি বাইক একবারও। আকাশের বাইকটা চালাচ্ছিলাম বলে হয়তো আমার আর ব্যাপারটা সুবিধা হলো, কারণ এই বাইকটায় না আমার পুরোপুরি পা যায় এবং আমি দাঁড়িয়েও পড়তে পারি বাইকটার ওপর, মানে পেছন না ঠেকিয়ে, মানে বুঝতে পারছো তো, সিট হাইটটা এটার কম লাগে। আমার বাইকের সিট হাইট হচ্ছে, এই বাইকটার সিট হাইট অনেকটাই কম, অনেকটাই, মানে রীতিমতন আমি ফ্ল্যাট ফুট তো হয়েই যায়, এছাড়া আমি চাইলে দাঁড়িয়ে থাকতে পারবো পেছন না ঠেকিয়ে বাইকটাতে। তো যাই হোক, সেই সমস্ত করে বেরিয়ে এলাম। ততক্ষণে আকাশ আর প্রশান্ত দাও একটু এগিয়ে গেছিলো, ওরা বাইক রেখে আবার হাঁটতে হাঁটতে আসছিলো প্রায় 1 কিলোমিটার, কারণ ওখানে দাঁড়াতে দিচ্ছিল না। তারপর গিয়ে আমি বললাম যে চলো চলো, পার হয়ে গেছি। তো ওখানটা তো পার হলাম, তারপর মানে গোপ্রো লাগানোর সিচুয়েশন পাইনি, যত এগোচ্ছি দেখছি ওপর থেকে ধসের মতন নামছে। আর ওই জায়গাটায় না, এখানে যেমন পাহাড়গুলো এতটা দূরে দেখছো, ওখানে পুরো একদম এইখানে রাস্তা শেষ, এইখান থেকেই পাহাড়, মানে খুবই ভয়ঙ্কর ছিল, খুবই ভয়ঙ্কর। যাকে সেই সমস্ত পার করে আমরা এসে গেছি, আর NH1 বরাবর আবার কন্টিনিউ করছি। দেখা যাক লে পর্যন্ত রাস্তা কীরকম কী থাকে না থাকে। যত এগোচ্ছি দেখি পাথর ঝুরঝুর করে পড়ছে। আসলে এই সমস্ত জিনিস তো মানে দেখা অভ্যাস নেই। হ্যাঁ মানছি 4-5 বার নর্থ বেঙ্গল গেছি, সিকিমও গেছি 2 বার, কিন্তু এগুলো ফেস করিনি কোনোদিন লাইফে। লোকজনের ভিডিওতে দেখেছি প্রচুর, যেরকম ল্যান্ডস্লাইড হয়েছে, ধস নেমেছে। দেখো ভিডিওতে দেখা আর রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করার মধ্যে অনেক তফাৎ আছে, অনেক। ভিডিওটা দেখছো তোমরা হয়তো ভাবছো যে হ্যাঁ এরকম বেশ সুন্দর একটা গল্প সাজিয়ে বললো, মানে বিলিভ মি ওই মোমেন্টে আমার যেটা হয়েছিল ভাই আমি আর মনে করতে চাই না। আমি খালি ভগবানকে চাইবো, হে ঈশ্বর বাকি রাস্তা, বাকি জার্নি, বাকি গোটা ট্রিপে যেন আমি ওরকম সিচুয়েশন আর ফেস না করি। লাদাখ ঘুরতে এসেছি, ওয়েদার ভালো করে দাও ঠাকুর, সুন্দর সুন্দরভাবে ভিডিও বানাই এবং সেগুলো আমি সবাইয়ের সামনে প্রেজেন্ট করতে চাই, ব্যাস এইটুকুই। আমি আবারও 5-6 বার আসতে চাই, এমন নয় যে এইবারে এসে এতই ভয় লেগে গেল আর কোনোদিন আসলাম না, না ওটা একদমই না। আমি আবারও আসতে চাই এবং তার জন্যে একটু ভালো কিছু তো দরকার না। ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স একবার মনের মধ্যে গেঁথে গেলে সেটা রয়ে যায়, বেরোতে চায় না। কিন্তু ভালো এক্সপিরিয়েন্স হলেও সেই একই জিনিস হয়, আর ভালো এক্সপিরিয়েন্স হলে মানুষ সেটাকে আবার এক্সপিরিয়েন্স করতে চায়। তো সেই জন্যেই আমি চাই যেন সব কিছু সুন্দরভাবে হয় এবং আমাদের গোটা ট্রিপটা ভালোভাবে কাটে, এটুকু তোমাদেরকে বলার ছিল। তো 6টা বেজে গেছে, চলো আর দেরি করব না। এই লেন দিয়ে তো জেসিবি যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ তো আমি এরকম করে হালকা একটুখানি মুখ, একটু যেরকম আমরা সাইড করে দেখি, হ্যাঁ হ্যাঁ, যে উল্টো দিকে গাড়ি ফাঁকা আছে কিনা রাস্তা, যে বেরিয়ে যাবো। তো উল্টো দিকের লরিটা খুব স্পিডে বেরিয়ে যায়। তো আমি আর ঢুকে গেছি লেনে, কিন্তু এবার কত 40-45 মতোই ছিল। দুটো ব্রেকই মেরেছি, গিয়ারটা নামিয়েছি, হ্যান্ডেল পুরো এরম করছে। রিস্কি হয়ে গেছে গাড়িটা। না এটা ব্রেকের প্রবলেম নয়, হয় বল লেজার গেছে, নাহলে কনসেপ্ট গেছে, কিছু একটা হয়েছে, অন্য কোনো প্রবলেম কিছু বলা যায় না। ওটা তো সার্ভিস সেন্টারেই বলতে পারে, সার্ভিস সেন্টারে দেখাতে হবে লেতে গিয়ে, দেখা যাক কি হয়। তো এই রকম প্রবলেম নিয়েই আমাদেরকে এগোতে হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে বৃষ্টি তো রয়েছে, যার জন্য আজকের আমাদের রাইড টাইমটা বেড়ে গেছে। না হলে এতক্ষণ সময় লাগে না লে ঢুকতে কার্গিল থেকে, কারণ রাস্তা সেরকম বিশেষ নয়। তবে আমি একটা জিনিস বলবো, তোমরা অনেকেই আমাকে ইনস্টাগ্রামে জিজ্ঞাসা করছিলে যে দাদা লে লাদাখ যাওয়ার জন্য সবচেয়ে বেস্ট রাস্তা কোনটা। দেখো ওয়েদার, ক্লাইমেট সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমি বলবো মানালি ইজ দ্য বেস্ট অপশন। সিনিক ভিউ যদি ভালো চাও তার জন্যে শ্রীনগর হচ্ছে বেস্ট অপশন। মানালি হয়ে গেলে তোমরা 4টে পাস পেয়ে যাবে, ওটা একটা অ্যাচিভমেন্ট বলতে পারো। বারালাচলা বলো, তাংলাংলা বলো, এই সমস্তগুলো করতে করতে টাইমটাও কম লাগবে। তো সেই সমস্ত দিক থেকে বিচার করলে মানালি হচ্ছে অল্প রাস্তা, তবে মানালি একটু তাড়াতাড়ি অল্টিটিউড গেইন করে, তবে সেরকম বিশেষ স্টিপ আছে বলে মনে হয় না। দেখবো আমরা লে থেকে ফেরার সময় যদি পসিবল হয় অবশ্যই চেষ্টা করবো মানালি হয়ে ফেরার, কারণ দেখো এই রাস্তায় এক তো যাচ্ছি এতক্ষণ ধরে, মানে রাস্তা যেন শেষ হতে চায় না। তো সেই জন্য আমরা চেষ্টা করব যে শ্রীনগর হয়ে আর ব্যাক না করার। কালকের দিনটা আমাদের রেস্ট, কালকে আমরা লেতে থাকবো, কালকে বাইকগুলোকে সার্ভিসিং করাবো। লেতে কেটিএমের সার্ভিস সেন্টার রয়েছে, ইঞ্জিন অয়েল চেঞ্জ করাতে হবে, এয়ার ফিল্টার চেঞ্জ করাতে হবে, স্পার্ক প্লাগটা দেখি যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে পাল্টাবো, নাহলে পাল্টাবো না। এছাড়া এই যে প্রবলেমটা হচ্ছে হ্যান্ডেল ববলিং হয়ে যাওয়াটা, ওটাও দেখাতে হবে কি হচ্ছে, কি থেকে হচ্ছে, কেন হচ্ছে, কি করলে ঠিক হয়। লক করে দাও। কি নিয়েছো? অটোমেটিক লক, এবার ওটা টাচ করলেই খুলে যাবে। উফ, সৌমুখী ওটাই বুক করেছে আমাদের জন্য।
তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের আজকের লাদাখে। আর লাইট ফাইট সব অফ করে দিয়ে চল আগে খেয়ে নি, তারপর কথা হচ্ছে। আমার সামনে একটা জেসিবি যাচ্ছিল, ঠিক আছে, রাস্তাটা কিন্তু স্ট্রেট রাস্তা, জেসিবি যাচ্ছিল, আমি হালকা এরকম ঢুলিয়েছি দেখার জন্য যে জায়গা আছে কিনা, তারপর ঢুকে যাবো, ঢুলিয়েছি আর একটা লরি বিশাল জোরে আসছে, তো আমি ঢুকেছি, ঢুকে তুছি, এবার ব্রেকটা তো মারতে হবে, দুটো পিটিকি মেরেছি, পুরো হ্যান্ডেল করে লরিটা হালকা চাপলো বলে, নাহলে একটা আয়না উড়ে যাবে 100%। আমার 242 টাকা উড়িয়ে দিচ্ছে আর একটু হলে। আমার হাতে চলে এসেছি এরকম করে হাতে চলে এসেছে। আমি কিছু একটা এবিএস এর প্রবলেম হচ্ছে। এবিএস এর প্রবলেম না, এটা এবিএস এর প্রবলেম হয়, কনসেপ্ট গেছে নাহলে বল লেজার গেছে, কিছু একটা বড় কিছু হয়েছে। বল লেজার পাল্টেছে, বল লেজার পাল্টানোর পর আমার বোধহয় 2000 মতন চলেছে, হার্ডলি 2-3 হাজার চলেছে। বল লেজার 20-22 হাজার চলে আরামসে। অবশ্য তোমার তো ডবল স্ট্যান্ড নেই, নাহলে ডবল স্ট্যান্ড দিয়ে ওই চাকাটা একটু নাড়ি দেখলে বুঝে যেত বল সেট যদি হালকা ইয়ে করবে না, গাড়ি তো ট্রেনে যাচ্ছে, ফ্রি হয়ে যাবে। কেন কত বড় গর্তে ফেলেছিলে যে ওটা ওরকম প্রবলেম? আমি এটাই বললাম যে এরকম তো হওয়ার কথা না। তোমরা যে রাস্তা দিয়ে যে জায়গা দিয়ে চালিয়েছো আমিও সেখান দিয়েই চালিয়েছি, ওই একই গাড্ডায় পড়েছে। কোনো গ্যারান্টি নেই, সেটা ঠিক, ওটা বিশাল রিস্ক হয়ে গেছে। গাড়িটাও তো আমি ভাবিনি যে অত, এবার পেছনের চাকাটা মোবাইল করছিল না, কিন্তু সামনে এবার কি হলো, আমি তারপর দেখছি যত বাইক চলছে না তত আনস্টেবল হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 60-এর উপরে স্পিড তুললেই হ্যান্ডেল এমনি কাঁপে না, আমার হাতই জমে হয়ে যাচ্ছে। হ্যান্ডেল ছেড়ে দিলে তো ছেড়ে দাও, ট্যাঙ্ক স্ল্যাপারের মতো এরকম করছে। তাহলে ওটাই হবে ওর মনে বল বিয়ারিং। কালকে এখানে সার্ভিস সেন্টার রয়েছে কেটিএম এর, ওখানে নিয়ে একবার দেখাই কি বলে। এবার এখানে কতটুকু কাজ হবে সেটা একটা চিন্তার ব্যাপার। ইউজুয়ালি কি হয় বলতো, তুমি দেখবে যখন গাড়ি টানে কোনো দিকে দেখবে কোন সেট খারাপ, হিমালয়ানের আছে না প্রবলেম, টানে কোন সেট খারাপ, কোন সেটের প্রবলেম। কিন্তু আমরা এখন থেকে ওটাই বলছি যে এটা এনফিল্ড হলে এখানে মাল চলবে, আমাদের মাল এখানে সার্ভিস সেন্টার থাকতে পারে, মালটা লাগাতে হবে তো। আর আমাদের বাইকের সামনে কিছু করা মানে পুরো বাইক খোলো সামনে, মধ্যে কথা কাজ জানতে হবে, হয়ে গেলে ভালো। যা হবে কালকে দেখা যাবে, আর ওই নিয়ে ভাবতে পারছি না। সারাদিন আমরা যে রাস্তা দিয়ে যেভাবে চালিয়ে এসেছি না, তারপর আর শরীরে এতটুকু এনার্জি নেই, শরীরে মনে কোথাও এনার্জি নেই। আমাদের রাইডিং গিয়ার্স তো উপরে নিয়ে গেছি, রেন প্যান্ট, রেন জ্যাকেট, পায়ের বুটের কভার সব এখন এখানে পড়ে রয়েছে, ওগুলোকে নিয়ে যেতে হবে। বাইকগুলো নিচে রাখা রয়েছে, পার্কিং রয়েছে ভেতরে। আমরা যে হোটেলটাতে রয়েছি তার নাম হচ্ছে দেজাভু, সমবুক করে দিয়েছে অ্যাজ ইউজুয়াল। খুব সুন্দর একটা ব্যবস্থাপনা, এখানে সবকিছু রয়েছে, ভালো হোটেল, একদম রাস্তার উপরে, সামনেই মার্কেট, এখান থেকে 200 মিটারের মধ্যে। খাওয়া দাওয়ার আমরা বলে দিয়েছি, আমরা নিচ্ছি হচ্ছে ডাল চাওয়াল রুটি মিলিয়ে মিশিয়ে। হ্যাঁ, আকাশ খাবে হচ্ছে ডাল চাওয়াল, দাদা আর আমি খাবো হচ্ছে রুটি আর পনির। আমাদের এত দেরি হতো না, আজকে ওয়েদারটা খারাপ, তারপর আমরা টানতে পারছি না। বাইকের একটা প্রবলেম, যে বাইক চালালে কনফিডেন্স পাওয়া যায় না, সেই বাইক কি করে আমরা 60-এর উপরে তুলবো। রাস্তা যে খুব খারাপ তা কিন্তু নয়, রাস্তা মোটামুটি ভালো ছিল, ল্যান্ডস্লাইড পার্টটাই যা খারাপ ছিল, আর সেরকম বিশেষ খারাপ নেই। একটু লাকি হয়ে গেছি যে ঠিক টাইমে পৌঁছেছি, যে তখনই খুলেছে। হ্যাঁ, আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হলো এই অপেক্ষায় কখন খুলবে। আরে আমি তো মানে ওই এইভাবে বলবো যে আমি জয়ওয়াল লোকনাথ করতে করতে আসছি, না তাড়াতাড়ি এলে কি ফেসে যেত, দাঁড়িয়ে থাকতে হতো। আর ওখানে দাঁড়িয়ে থাকা মানে প্রচুর রিস্ক। যে জায়গাগুলোতে আমরা পার করছি, তখন বড় তো যখন পার করছিলাম তুই পাথর ঘুরি। হ্যাঁ, আমি ওটাই বলতে যাচ্ছিলাম, পাথর গড়াচ্ছে পুরো। ক্যামেরাটা তখন লাগাতে পারছি না বলে বৃষ্টির জন্য, নালে অ্যাকচুয়ালি জায়গাটা কিন্তু খুব সুন্দর, কালার, পাহাড়ের কালারও একটু পার্পল কালার, একটা পাহাড় এক রকম কালারের, ক্লিফ হ্যাঙ্গারও আছে, কিন্তু যে এতটাই ভয়ানক দেখলে মনে হয় এক্ষুনি পার হয়ে যাবে পুরো ল্যান্ডস্কেপ। আমি রাস্তার দিকে টোটাল ফোকাসটা রেখেছিলাম, আমি যেই পাহাড়ের দিকে দেখাচ্ছি মনে হচ্ছে ওই মালটা খুলে পড়বে, এদিকে দেখছি ওটা খুলে পড়বে। বেসিক্যালি কি এই যে রুটটা আছে না, শ্রীনগর লে হাইওয়ে খুব সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর, কিন্তু ঘোরাতে অনেকটা টাইম কনজিউমিং। আর ব্যাপারটা হচ্ছে আমরা যে ওয়েদারে এসেছি সেই ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, এরকম ঝিরঝিরে বৃষ্টির মধ্যে লাদাখ ঘোরার জন্য নয়। এটাই যদি কালকের ওয়েদার হতো দারুণ লাগতো, কালকে হেভি ওয়েদার ছিল, তাহলে দিনে আমাকে ঢুকে যেতাম। আরো একটা জিনিস আছে, তোমার বাইক লিন করা যাচ্ছে না, ওইটার জন্য বাইককে কাট লিন করা যাচ্ছে না, সোজা চালাতে হচ্ছে। আরেকবার দেখা কেমন করে, এবার কি হয়েছে, আমার তো এটা মাসল মেমোরিতে বসে গেছে। আমি প্রথমে একটু লিন করে ফেলেছি অপনদার বাইকে বসে, স্পিড কমাতে হতো, নাহলে তুই ঘোরা যাবে না, সিধে গিয়ে বাড়ি ঘুরতে হবে। আমার যেই কাজ করেছি, আকাশকে বাইকটা দিয়েছিলাম যেটা চেক করার জন্য যে আদৌ কিছু প্রবলেম হয়েছে নাকি আমার মনের ভুল। এবার ও এত প্রবলেম খুঁজে পেয়ে গেছে, এখন নিজেই বেচারা সাদমায় চলে গেছে। আমি বললাম যে যদি অল্পন্দের সুবিধা অল্পন্দ চালাক আমার বাইকটা, কারণ কি ঠান্ডার জন্য অল্পন্দ আমার কষ্ট হচ্ছিল।
আমার অতটা হাতে প্রবলেম হচ্ছিল না ঠান্ডা। আমার মেন যে প্রবলেমটা হচ্ছিল হাত জমে গেছিল, আমি অনেকটা বডিতে রাস্তা ছিলাম বিশেষ ঠান্ডা লাগেনি কারণ রেন গিয়ার্স ছিল। আমি অনেকটা রাস্তায় গ্লাভস ছাড়া চালিয়েছি। আমি আমার বন্ধুকে বললাম যে তোর হাতে অলরেডি প্রবলেম হচ্ছে, আমার বাইকেরও প্রবলেম হবে, ওর থেকে তুমি আমার বাইকটা চালাও, কোনো অসুবিধা নেই, আমি ঠিক চালিয়ে নেবো, কোনো অসুবিধা নেই। দাদা আমাকে দেখে ভয় পেয়ে গেছিল, সব চটপট শুয়ে পড়েছে কেন ট্যাঙ্কের উপরে। তুমি যে এরকম ট্যাঙ্কের উপর শুয়ে পড়ছিলে, আমি তো ফার্স্ট টাইম বুঝতে পারিনি যে তুমি ইঞ্জিনে হাত সেঁকছো। আমি বলছি হয়তো তোমার ওই ঠান্ডার জন্য মাথা হয়তো ঘুরে যাচ্ছে, সত্যি টেনশনে পড়ে গেছিলাম। তাহলে কি হলো রে বাবা? ওখানে weather খুব ভালো ছিল না। আসলে আমি কি করেছিলাম, এরকম ট্যাঙ্কের উপরে শুয়ে পড়ে দুটো হাত ট্যাঙ্ক মানে ইঞ্জিনের দুদিকে দিয়ে হাতটা সেঁকছিলাম। দাদা দাঁড়িয়ে হয়েছে যে আমি হয়তো মাথা ঘুরছে, শুয়ে পড়েছি বাইকের উপরে। তো যাই হোক, এরকমই করতে করতে আমরা ফাইনালি এতে এসে ঢুকে গেছি। আর খাবার আসুক, খেয়ে নিয়ে তারপর গিয়ে শুয়ে পড়বো। তো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি রুমে। আজকে তোমাদেরকে সেরকম বিশেষ মোটর ব্লগিং দেখাতে পারলাম না, কারণ ওই যে এতটাই বৃষ্টি হচ্ছিল, গোপ্রোটাকে ভেজানোর রিস্ক নিইনি। তাও চেষ্টা করেছি মাঝে মাঝে গোপ্রোটাকে লাগিয়ে কিছু কিছু মোমেন্টস তোমাদের সামনে তুলে ধরার। তো সেই সমস্তগুলো করে আজকে রাত্রে ডিনার সেরে আমি চলে এসেছি রুমে। আর এই সমস্ত জিনিসপত্রগুলো এখন আর গোছাতে ভালো লাগছে না। এখানে একটা ব্যাগ ঘাঁটা, এখানে একটা ব্যাগ খোলা, এটাকে নামিয়ে দেবো, দিয়ে আরামসে শুয়ে পড়বো। আর কালকে সকালবেলা উঠে যাবো হচ্ছে বাইকটাকে সার্ভিসিং করাতে। আর এছাড়া আমরা লেতে রয়েছি 2 দিন। এই 2 দিন আমরা লেতে কি কি দেখছি না দেখছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো এর পরের ব্লগেতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা বাজিয়ে দাও যাতে আমাদের পরের ব্লগ আসে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। এখন আমরা রয়েছি কার্গিলে। এর আগের ব্লগগুলো যদি না দেখে থাকো, দেখে থাকো। চা লাগবে, চা না লাগলে হবে না। আবার কি করবে? সে তুমি বসো না, তো কি চাপ আছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও।